প্রণাম মহারাজ। আমার নাম সুপ্রিয় নায়ক। আমি বর্তমান পত্রিকার তরফে শরীর স্বাস্থ্য পত্রিকায় কাজ করি। ওই পত্রিকায় আমাদের একটি বিভাগ রয়েছে, শান্তির খোঁজে ওই বিভাগটির নাম। ওই বিভাগের জন্য আমি নিয়মিত লেখালেখি করি। এবারের যে বিষয় ধরা হয়েছে ওই বিভাগটির জন্য, সেটি হলো জীবনে নানা রকম বাধা আসে আমাদের। এই বাধা আমরা অতিক্রম করব কী করে? অর্থাৎ আমরা ভাবি যে আমার জন্য একটি কর্ম রয়েছে বা আমি একটি কাজ করব বলে ভেবে রেখেছি। সেটি নানা রকম হতে পারে। সেটি আমার যে সংস্থা আছে সেখানে প্রমোশন পাওয়া হতে পারে, একটি ব্যবসা করা শুরু হতে পারে, অথবা আমি আজকে একটি ফ্ল্যাট কিনবো বা দোকান ঘর কিনবো, এটা হতে পারে যে আমি শুধু ঈশ্বর সাধনাই করবো। হয়তো এই সমস্ত কর্ম আমরা করতে যাচ্ছি আর প্রতি পদে নানা রকম বাধার আমরা সম্মুখীন হচ্ছি। মনে হচ্ছে যে এই যে প্রমোশন নিতে গেলাম, হঠাৎ করে দেখছি যে কেউ আটকে দিল। তাই বাধাকে নানা রকমভাবে আমরা বোঝার চেষ্টা করি যে কিছু কাজ করতে গেলেই বাধা আসছে। আদৌ কি ব্যাপারটা তাই যে বাধা আসছে বলেই আমার কাজ হচ্ছে না? যদি তাই হয়, এই বিভিন্ন ধরনের বাধাগুলো আমরা অতিক্রম করব কী করে? বেশ, নমস্কার। হ্যাঁ, প্রথমেই যেটা দিয়ে আমার মনে হচ্ছে, যদি আমরা কোনো কাজে সিদ্ধি লাভ করতে চাই, সাকসেস পেতে চাই, সেখানে যদি বাধা না আসে তাহলে আমরা প্রথমেই সেই জায়গায় সিদ্ধি লাভ করতে পারবো না, সাকসেস হতে পারবো না। স্বামী বিবেকানন্দ বলছেন যে পথ চলতে গেলে যে দিনে আমি বাধা পেলাম না, সেই দিনটি আমার সঠিকভাবে চালনা হলো না, এটা আগে আমাকে ধরে নিতে হবে। যেমন যদি কেউ সমতল রাস্তায় গাড়ি চালায়, সেই ব্যক্তি যত বেশি ভালো ড্রাইভিং শিখবে, তার থেকে অনেক বেশি ভালো ড্রাইভিং শিখবে যিনি পাহাড়ি রাস্তায়, অমসৃণ রাস্তায় গাড়ি চালাতে অভ্যস্ত হবেন। আমরা সুন্দর রামধনু দেখতে ভালোবাসি, কিন্তু তার আগে ঝড় হবে না, বৃষ্টি হবে না, তার ছাড়া রামধনুকে দেখব, এটা হতে পারে না। সেই জন্য আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে যদি আমাদের বাধা না এলো তাহলে জীবনে সফলতা আসবে না। এবার বাধার ধরন বিভিন্ন রকম। কীরকম না, ধরে নেওয়া যাক আমাদের শাস্ত্রগত 3 প্রকারের বাধার কথা বলা হচ্ছে। একটা হচ্ছে আধি দৈবিক, একটা আধি ভৌতিক এবং একটা হচ্ছে আধ্যাত্মিক। আধি দৈবিক কোনটি? না, যেগুলো হচ্ছে বাই নেচার, আমাদের প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে যে সমস্ত বাধা আমাদের সম্মুখীন হচ্ছে, সেটা হচ্ছে আধি দৈবিক বাধা। সেটা বন্যা হতে পারে, দুর্ভিক্ষ হতে পারে, সেটা ভূমিকম্প হতে পারে, বজ্রপাতজনিত কিছু হতে পারে, যা কিছু, সেটা বাধা হতে পারে। দ্বিতীয় বাধা হচ্ছে আমার হচ্ছে আধি ভৌতিক। শাস্ত্রগত যে 3 প্রকারের বাধা, আধি ভৌতিক, আধি দৈবিক এবং হচ্ছে আধ্যাত্মিক। নাম্বার 1, আধি দৈবিক, যে দেবতাকৃত যে বাধাগুলো আমাদের সামনে এসে পড়ে, সেগুলো হচ্ছে আধি দৈবিক। কীরকম? যেমন হচ্ছে বন্যা হতে পারে, দুর্ভিক্ষ হতে পারে, বজ্রপাতজনিত বাধা হতে পারে, বা আমি লঞ্চে করে এদিক থেকে ওদিকে যাচ্ছি, সেখানে লঞ্চের মাঝ গঙ্গায় সে এমন একটা উত্তাল অবস্থা হলো ঝড়ঝঞ্ঝার মধ্যে দিয়ে, এরকম একটি বাধা সৃষ্টি হতে পারে। এটা হচ্ছে আধি দৈবিক, দেবতাকৃত বাধা। আধি ভৌতিক, যে পথ চলছি, আমি হয়তো একটি পরীক্ষা দিতে যাচ্ছি, রাস্তায় হঠাৎ করে একটা কুকুর এসে আমাকে কামড়ে দিল। আমি পথে চলছি, হয়তো একটা রাগী ষাঁড় হয়তো এসে আমাকে গোঁতাতে শুরু করলো, এরকম হতে পারে। তো এই রকম যাবতীয় যা কিছু, বা পোকামাকড়, কীটপতঙ্গ, বা আমি হয়তো একটা টাকা নিয়ে বেরিয়েছি, যে টাকাটাই আমার মাত্র সারাদিনের সম্বল, সেই বাসে উঠলাম, দেখলাম যে আমার পিকপকেট হয়ে গেল। এরকম এই আধি ভৌতিক, অর্থাৎ প্রাণীজ যে সমস্ত বাধাগুলো এসে দাঁড়ায়, সেগুলো হচ্ছে আধি ভৌতিক। আর আধ্যাত্মিক, আমার নিজের থেকে যে বাধা আসে, যে হয়তো আমি সব কিছুই আছে কিন্তু আমার কনফিডেন্স লেভেলটা অনেক কম, যে না আমি পড়াশোনা করেছি, ভালোই পরীক্ষা দেব, কিন্তু যেন মনে হচ্ছে আমি নার্ভাস ফিল করছি। এই যে বাধা, সেই বাধাটা হচ্ছে আধ্যাত্মিক, অর্থাৎ আমার মধ্যে থেকে উদ্ভূত যে বাধা, সেটা হচ্ছে আধ্যাত্মিক। তো
তো এখন আমাদের যেটি মনে রাখতে হবে যে এই যে 3 প্রকারের বাধার সম্মুখীন যদি আমরা নাই হলাম, তাহলে আমরা আমাদের জয়লাভের আনন্দটাকে ঠিকভাবে অনুভব করতে পারবো না। এটা হচ্ছে প্রথম কথা। এইবার এর কতটা বাস্তবতা রয়েছে যে এইগুলোকে আমরা ওভারকাম করব কেমন করে। কারণ আমাদের প্রথমেই মনে রাখতে হবে প্রবলেম ফ্রি লাইফ হয় না, সমস্যা মুক্ত জীবন হয় না। তাহলে কি করতে হয়? প্রবলেমকে ওভারকাম করতে হয়। আমার জীবনে হাজার প্রবলেম আসতে পারে, হাজার বাধা আসতে পারে, কিন্তু আমি করব কি না, সেটাকে আমি ওভারকাম করব, সেটাকে আমি জয় করে যাওয়ার চেষ্টা করব। এর কিছু মেথড আছে, পন্থা রয়েছে। সেই মেথড কি না, প্রথম হচ্ছে আমার ডিসিপ্লিন লাইফ লিড। ডিসিপ্লিন লাইফ লিড কীরকম? ধরে নেওয়া যাক যে আমি বিভিন্ন স্কুল কলেজে গেলে এটাই ছাত্রছাত্রীদের বলে থাকি যে দেখো, তোমরা ছাত্র জীবনে যদি সাকসেসফুল লাইফ লিড করা বোঝো, তাহলে কি বুঝতে পারো না, একটা সাবজেক্টে আমি 100 আউট অফ 100 পেলাম, যে এটা আমার একটা জীবনের সাকসেস, যে আমি পরীক্ষায় এই নাম্বারটি পেয়েছি। তাহলে দেখা যাচ্ছে যে 100 পেতে গেলে আমাকে কি করতে হবে? একটা সুন্দর ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা হচ্ছে এরকম, যদি আমরা ডিসিপ্লিন লাইফ লিড করি, ডিসিপ্লিন লাইফ লিড, সেই ডিসিপ্লিন স্পেলিংটার মধ্যেই আমরা যদি অ্যালফাবেটিক্যালি কাউন্ট করি, যেমন প্রথম হচ্ছে ডি, ডি ইজ ইকুয়াল টু ABCD অর্থাৎ 4। এইরকমভাবে ডিসিপ্লিন ই অবধি যদি আমরা কাউন্ট করে দেখি, তার যোগফল দাঁড়াবে হচ্ছে 100। একেবারে কাউন্ট করে সবাই দেখে নিতে পারে। এইবার শুধু ডিসিপ্লিন থাকলেই হবে না, এর সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ব্যক্তিত্ব থাকতে হবে, অ্যাটিটিউড আমাদের যাতে ঠিক থাকে। সেই অ্যাটিটিউডেও স্পেলিংয়ে যদি আমরা অ্যালফাবেটিক্যালি কাউন্ট করি, A ইজ ইকুয়াল টু 1, T ইজ ইকুয়াল টু কাউন্ট করে যা দাঁড়ালো সেটারও যদি আমরা যোগ করি, তাহলে দেখব 100। তাহলে ডিসিপ্লিন ইজ টু অ্যাটিটিউড ইজ ইকুয়াল টু সাকসেস, অর্থাৎ 100 ইজ টু 100 ইজ ইকুয়াল টু 100। তো এইরূপভাবে আমাদের জীবনে যদি আমরা দৈনন্দিন জীবন যাপনে, আমার ডেলি রুটিনে আমার একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে পারি, তাহলে দেখা যাবে যে আমি আমার সফলতার শিখরে যতই পৌঁছানোর জন্য বাধা আসুক না কেন, সেই বাধাকে আমি অতিক্রম করতে পারবো। কিসের দ্বারা? সেলফ কনফিডেন্সের দ্বারা। একবার এক ছাত্র আচার্যর কাছে গেছে, আচার্যর কাছে গিয়ে বলছে, আচ্ছা গুরুমশাই, আমি জীবনে সফল হব কেমন করে? আমার জীবনে তো এত বাধা, আমি জীবনে সফল হব কেমন করে? তখন আচার্য তাকে প্রশ্ন করছেন, আচ্ছা তুমি সকালবেলা কখন ঘুম থেকে ওঠো? না, কোনো ঠিক নেই, যে কোনো দিন 6টায় উঠি, কোনো দিন 8টায় উঠি, কোনো দিন আবার 12টাও বেজে যায়। আচ্ছা তুমি তারপরে ঠিক সময় স্কুল যেতে পারো? না, কোনো ঠিক নেই, যেদিন স্কুল টাইমের মধ্যে আমার সব কিছু ম্যানেজ হয়ে যায় তো আমি স্কুল যাই, না হলে স্কুল যাই না। স্কুল থেকে ফিরে এসে খেলাধুলা করো? না, কোনো ঠিক নেই, যেদিন ইচ্ছা হলো সেদিন মাঠে গিয়ে খেলতে যাই, যেদিন ইচ্ছা হলো খেলতে যাই না। আচ্ছা মাঠ থেকে ফিরে এসে নিজের সেলফ স্টাডি করো? বলছে না, কোনো ঠিক নেই, যদি একবার মোবাইল ফোনে গেম খেলতে বসে পড়ি আবার, তাহলে আর সেলফ স্টাডি করতে মন বসে না। আচ্ছা রাত্রিরে ঠিক সময় খাওয়া দাওয়া করে ঘুমোতে যাও? না, কোনো ঠিক নেই, কারণ যদি একবার কাউকে দেখি অনলাইন রয়েছে, তো চ্যাট করতে করতে যে কটা বেজে যায় তার কোনো ঠিক থাকে না। তো এখন তখন গুরুমশাই জিজ্ঞেস করছেন, বা আচার্য ছাত্রকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার মনে আছে তুমি আমায় কি প্রশ্ন করেছিলে? বলছে হ্যাঁ মনে আছে। কি প্রশ্ন? না, আমি জীবনে সফল হব কেমন করে? তখন গুরুমশাই বা আচার্য বলছেন, তুমি এতক্ষণ ধরে এর উত্তর দিয়ে গেছো, কোনো ঠিক নেই। অর্থাৎ আমাদের বারবার করে মনে রাখতে হবে যে আমরা দৈনন্দিন জীবনে যদি সফলতার চরম শিখরে পৌঁছানোর চেষ্টা করি, তাহলে আমাকে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। যদি আমরা ডিসিপ্লিন লাইফ লিড না করি, আমাদের যদি ব্যক্তিত্ব তৈরি না হয়, তাহলে আমরা ওই বাধা এলে খালি দমে যাব, আমরা ভীত সন্ত্রস্ত হব, যে মনে করব যে আমার দ্বারা হবে না। কি মানে সবার জন্য কি কর্ম নির্দিষ্ট থাকে? হ্যাঁ, এটা একটা ভীষণ সুন্দর প্রশ্ন, যে কর্ম কি আর সকলের জন্য নির্দিষ্ট থাকে। যদি ধরেই নিই যে নির্দিষ্ট থাকে, তার পেছনে রিজন কি? না, রিজন হচ্ছে এই
যে আমাদের পূর্ব জন্মের সংস্কার অনুযায়ী আমাদের কর্ম নির্দিষ্ট হয়ে থাকে। কীরকম পূর্বজন্মের সংস্কার বলতে, যে ধরে নেওয়া যাক যে আমরা হিন্দু বা বুদ্ধিস্ট ফিলোসফি বলছে যে পূর্বজন্ম আছে, আবার অন্যান্য ধর্ম বলছে পূর্বজন্ম নেই। কিন্তু পূর্বজন্ম আমি ওই অর্থে ব্যবহার করতে চাইছি না, কিন্তু আমরা যদি এরকমভাবে ভাবি যে স্বামী বিবেকানন্দ বলছেন যে আমার পূর্বজন্ম মানে কি না, আমার পিতা, আমার ঠাকুরদা, তার পিতা, এইরূপ হচ্ছে আমার ওই পূর্বজন্ম। আর উত্তর প্রজন্ম কি না, আমার পরবর্তী যে জেনারেশনগুলো সেইগুলো হচ্ছে আমার উত্তর প্রজন্ম। যেমন যখন জাকির হোসেন এই ধরার বুকে এসছিলেন, তার পিতা তাকে যখন প্রথম দেখতে গেছিলেন তার কানের কাছে গিয়ে সেই তবলার বোল শুনিয়েছিলেন, এটা আমরা সবাই জানি। তো সেই পূর্বজন্মের সংস্কার যদি ধরে নিই তার পিতা, তাহলে ওই পূর্বজন্মের সংস্কার অনুযায়ী আমাদের অনেক সময় কর্ম নির্দিষ্ট হয়ে থাকে। দেখা যায় অনেক বাচ্চাদের যে ছোটোবেলাতে তারা ছোট থেকেই খুব পারদর্শী সঙ্গীতে কি অন্য কোনো কলাবিদ্যাতে, তাহলে কিসের জন্য সে এত পারদর্শী হয়? আমরা এবারেই সারেগামাপা চ্যাম্পিয়নে দেখবো অতনুর মতো একটা বাচ্চা ছেলে একদম গ্র্যান্ড ফিনালে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল, একটা অত্যন্ত বাচ্চা ছেলে। তাহলে কি করে সে পারছে? ওই অবস্থায় গিয়ে সকলের এত মন জয় করতে পারছে কি করে? তার ওই পূর্বজন্মের সংস্কার। কি পূর্বজন্মের সংস্কার? যদি খুব ভালো করে তার ইন্টারভিউ নেওয়া যায় তাহলে দেখা যাবে তার পিতা কত ছোট বয়স থেকে তাকে গান শেখাচ্ছে। তো এইরূপভাবে আমরা ধরে নিতে পারি যে আমাদের কর্ম অনেক সময় নির্দিষ্ট হয়ে থাকে। আবার দেখা যাবে কোনো বাচ্চাকে ছোটবেলা থেকে বলছে যে তার মা বাবার ইচ্ছা তাকে গান শেখাতে, কিন্তু দেখা যাবে সে কিছুতেই গান শিখতে চাইছে না, বা কোনো তবলা শিখতে চাইছে না, কি খেলাধুলার দিকে যেতে চাইছে না। তার মানে তাকে বুঝতে হবে যে তার ওই পূর্বজন্মের সংস্কারে বা তার অন্য কিছুর দিকে একটা মন রয়েছে, অন্য কোনো কর্মের প্রতি তার ভালোবাসা রয়েছে, এই অর্থে কর্ম নির্দিষ্ট থাকতে পারে। ধরে নেওয়া যাক আমরা যেমন স্টুডেন্ট লাইফ থেকে প্রেশার ক্রিয়েট করে দিচ্ছি যে তোকে ডাক্তার হতেই হবে, তোকে ইঞ্জিনিয়ার হতেই হবে। আমরা এই যে কর্ম নির্দিষ্ট করে দেওয়ার থেকে আমরা তার কাছ থেকে জানতে চাইছি না যে সে কি বড় হয়ে হতে চাইছে। এই জায়গাটা যদি আমরা ভালো করে ওই স্টুডেন্ট লাইফ থেকে গ্রুমিং করতে পারি, তাহলে দেখতে পাবো যে পরবর্তীকালে যখন আমি বাইরের থেকে সহায়তা ছাড়া আমার নিজের হবি অনুযায়ী আমার জীবন যাপনটি করতে চাইছি, তাহলে দেখা যাবে আমার সেলফ কনফিডেন্স পাওয়ার এত বেশি থাকা সত্ত্বে আমি আমার সাকসেসফুল লাইফ লিডে বাধাটাকে তাড়াতাড়ি অতিক্রম করতে পারবো। আর যদি আমাকে প্রেশার ক্রিয়েট করা হয় যে তোমাকে ডাক্তার হতেই হবে বড় হয়ে, তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে, তাহলে কি হবে? যখন ওই বাধাগুলো আসবে, যেহেতু আমি অপরের দ্বারা সিলেক্টেড হয়ে ওইটাকে অ্যাচিভ করতে চাইছি, তখন বাধা এলে আমার কনফিডেন্স লেভেল অনেক কমে যাচ্ছে, হয়তো সেই জায়গাকে আমি আর ওভারকাম করতে পারছি না। এই জন্য তখন আমরা বলছি যে আমার সামনে এত বাধা, আমি সেই বাধার জন্য আমি এগোতে পারলাম না। কিন্তু সেটা যদি আমার ভেতরকার চাহিদা হয়, দেখা যাবে একটা স্টুডেন্ট যখন বন্ধুদের সাথে হয়তো একটা খারাপ কাজ ইন দ্য সেন্স বলতে চাইছি, হয়তো একটা সিনেমা দেখতে যাচ্ছে কি বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, তখন কিন্তু তার কোনো বাধাই তার কাছে বাধা নয়, সে কিন্তু অতি সহজেই চলে যাচ্ছে। কেন? তার মনের প্রবণতা বা ইচ্ছা শক্তির প্রবণতাটা এত বেশি, সেখানে সে যদি বাধা আসে, বাবা মা বারণ করলেও সেটাকে ওভারকাম করে ফেলছে। আর যখন বাবা মা বলে দিয়েছে তাকে ডাক্তার হতে হবে, তার হয়তো ইচ্ছা নেই, তার হয়তো অন্য কিছু হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেই বাবা মা বলে দিয়েছে ডাক্তার হতে হবে, সেখানে গিয়ে যখন কেউ একটা র্যাগিং করছে, সেইটাকে কিন্তু সে আর পজিটিভলি না নিতে পেরে সেইটাকে তখন ওই তার নিজের দুর্বলতার জায়গায় হাজির করে দিচ্ছে যে ও বাবা মায়ের জন্য আমি এই কলেজে ভর্তি হয়েছি, তাই জন্য এই বাধা এসছে বলে আমি জীবনে সফল হতে পারলাম না। এবার যাদের একটু অনেকটাই পথ পেরিয়ে এসছে, হ্যাঁ, তারা কি করবেন? তাহলে কি আবার নতুন করে তাদের নিজেদের প্যাশন বা চিন্তা ভাবনা নিয়ে আবার নতুন করে কাজ শুরু করবেন? এই জায়গায় আপনি বলতে পারেন যে এরকম যে যারা হয়তো একটা কোনো বিজনেস শুরু করে ফেলেছে, যেটা বলছিলেন আর কি, যে বিজনেস শুরু করে ফেলেছে,
তো তারপরে গিয়ে দেখা যাচ্ছে যে এটা তার কাছে একটা বাধার সম্মুখীন হচ্ছে। তো সেই জায়গায় যে বাধা কাটানোর জন্য যেটা প্রয়োজন সেটা দেখতে হবে তার পারিপার্শ্বিক অবস্থাটা কীরকম। যদি দেখা যায় যে তার পারিপার্শ্বিক নানা রকম বাধা যেগুলো আসছে, সেটা ফাইন্যান্সিয়াল হতে পারে, সেটা পলিটিক্যাল হতে পারে, যে কোনো গ্রাউন্ড থেকে হতে পারে, তখন সেটা দেখতে হবে যে আমি কি করে তার এই সলভটা করতে পারি। কীরকমভাবে না, অনেক সময় দেখা যায় যে আমরা এই সলভ করতে গিয়ে হতাশ হয়ে পড়ছি। কেন না, আমরা সহ্য করতে পারছি না অপরকে, যে হয়তো কেউ আমাকে পলিটিক্যাল গ্রাউন্ড থেকে কোনো রকম একটা কিছু চাপ সৃষ্টি করলো, কি ব্যাংক লোন নিয়েছি, ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য ব্যাংক থেকে আমাকে চাপ সৃষ্টি করলো, আমরা সহ্য করতে পারি না। এই প্রসঙ্গে আমাদের একটা সুন্দর কথা রয়েছে যে আমাকে মনে রাখতে হবে যে আমি যেমন অপরের এই কার্যগুলোকে সহ্য করতে পারছি না, ঠিক তেমনি আমার অনেক কার্য অপরেরা সহ্য করতে পারছে না। তার মানে অপরেরা আমাকে যেমন সহ্য করছে, আমাকেও আমার ওই টলারেন্স পাওয়ার ভীষণ পরিমাণে বাড়াতে হবে, যাতে আমি ওইটাকে সহ্য করে নিতে পারি। যদি সহ্য করে নিতে পারি, আমার মানে অভিজ্ঞতা থেকে আমি বলছি যে শ্রীরামকৃষ্ণদেবও বহুদিন আগে বলে গেছেন যে সয় সে রয়। বাংলা বর্ণমালায় সব বর্ণগুলো একটা একটা, কেবল স হচ্ছে 3টে। সহ্য করো, সহ্য করো, সহ্য করো, ঠাকুর বলছেন। যদি আমরা সত্যি সত্যি ওই পরিস্থিতিটাকে একটু সহ্য করে নিতে পারি, তাহলে কিছুদিনের মধ্যেই দেখা যাবে যে বাকি পরিস্থিতিগুলো আমার সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই বাধা তাহলে পেরোনোর স্ট্র্যাটেজি, বা আমরা যদি বলি যে অ্যানালিসিস করা বাধাটাকে, সেগুলো কিভাবে করব আমরা, এবং এই পেরোনোর জন্য কিভাবে আমরা ভাববো যে এই বাধা আছে সেটা কীভাবে দেখবো, তার কি কোনো স্ট্র্যাটেজি আছে, পরিকল্পনা করে কি এগোনো যায় সেটা? হ্যাঁ, অবশ্যই। যে আমাকে আগে আমার লক্ষ্যটাকে স্থির করে নিতে হবে যে আমি কি করতে চাইছি। যেমন ওই আমাদের আরেকটি যেটি বাধা, সেটা হচ্ছে কুসংস্কারগত বাধা আমাদের এসে দাঁড়ায়। যে পথ চলতে গিয়ে এক শালিক দেখলাম, পথ চলতে গিয়ে আমাকে বিড়াল কেটে গেল। তাহলে এখন আমাকে অনেকে প্রশ্ন করে যে মহারাজ, তাহলে কি এগুলো কি মানা উচিত না মানা উচিত নয়? এখন আমি একটা খুব সুন্দর করে উত্তর দিই। যদি গাড়িতে করে যাচ্ছি, আমি শুধু একা রয়েছি, আমার সংস্পর্শে আর কেউ নেই, আমি কারোর ওপর ডিপেন্ডেড নই, আমার ওপরে কেউ ডিপেন্ডেড নয়, তাহলে আমি সেইগুলোকে এড়িয়ে যেতেই পারি, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা জগৎ এতদিন কুসংস্কারগতভাবেই হোক, আর তার মধ্যে কোনো যদি কারণ থেকেও থাকে তার জন্যই হোক, যেহেতু জগৎ মেনে এসছে, শ্রীরামকৃষ্ণদেব একটি সুন্দর কথা বলতেন যে টিকটিকির হাঁচি কাশিটা পর্যন্ত মানতে হয়। তিনি মেনেছেন। কেন না, জগৎ কল্যাণার্থে। হয়তো আমি গাড়িতে করে একসঙ্গে বেরিয়েছি, আমি একটা 4 হুইলার্সে চেপে যাচ্ছি একটা দূরে, এইবার রাস্তা দিয়ে একটা বিড়াল কেটে গেল, গাড়িতে অনেকে রয়েছে। এইবার যেহেতু গাড়িতে অনেকে রয়েছে, আমার অবশ্যই সেইখানে সকলের মান্যতা দিয়ে আমার ওখানে দাঁড়ানো দরকার। এখন এবার প্রশ্ন উঠে আসবে যে মানে সত্যি কি আদৌ বিড়াল কাটলে অ্যাক্সিডেন্ট হয়? এইবার আমি বলি সায়েন্টিফিক রিজনটা কি আছে এর মধ্যে। যখন আমার মনের স্তর অনেক উচ্চ তরঙ্গে বাধা রয়েছে, উঁচু তরঙ্গে বাধা বলতে আমি বলতে চাইছি যে শুধুমাত্র পজিটিভ ওয়েভের মধ্যে সেটা সীমাবদ্ধ রয়েছে, তখন 1000 বিড়াল কেটে গেলেও কিচ্ছু হবে না। কিন্তু যদি সেই গাড়ির মধ্যে 4 জন পজিটিভ মাইন্ডেড লোক আর 5 জন বসে রয়েছে নেগেটিভ মাইন্ডেড লোক, তারা কেবলমাত্র তাদের মনের স্তর থেকে ভাবছে যে ওই বোধহয় বিড়াল কেটে গেল, এইবার বোধহয় কিছু না কিছু খারাপ হবে, এইবার আমাদের সামনে গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হবে। এই যে থট লেভেল থেকে আমাদের যে চিন্তার তরঙ্গ নির্গত হচ্ছে, সেই চিন্তার তরঙ্গের রেডিয়াস এমনভাবে জগৎ জাল বিস্তার করে, যার ফলে আমাদের খারাপ হয়। এটা ভীষণ পরিমাণে সত্য যে আমাদের যেমন যেমন চিন্তা, আমাদের তেমন তেমন কর্ম সামনে এসে দাঁড়ায়। যেমন বলা হয় ইফ ইউ থিঙ্ক আই ক্যান, ইউ আর রাইট, ইউ ক্যান। ঠিক সেইরূপভাবে এই জন্য আমাকে মান্যতা দিতে হবে যে আমি কেবল আমার পজিটিভিটি দিয়ে সবটাকে জগৎ জয় করতে পারবো না। সেই জন্য ওই তাদের মান্যতার জন্য আমি দাঁড়াবো।
কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে শুধু আমি একাই রয়েছি, আমি হয়তো একা বাইক নিয়ে এগোচ্ছি, আমার সামনে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। এই কিছুদিন আগেই একটা সুন্দর মজার ভিডিও দেখলাম যে সামনে একটা বিড়াল কেটে গেছে, এরকম বিড়াল চলে গেছে, আর একটি বাচ্চা মেয়ে স্কুটি চালাচ্ছে, সে বিড়ালটাকে দেখে এমন স্কুটি নিয়ে দাঁড়ালো আর পেছন থেকে এসে আরেকটা গাড়ি তাকে ধাক্কা মেরে দিল। তার মানে এখন বিপদ রক্ষা করতে গিয়ে তার আরেকটা বিপদ এসে হাজির হলো। এইরূপভাবে আমি বলছি না, ওই জন্য আমাকে বুঝতে হবে যে আমার স্থান কাল পরিস্থিতিটা কোন জায়গায় রয়েছে। এই বিচার প্রবণ না হয়ে যদি আমি কোনো কিছু মানতে যাই তখনই সেটা কুসংস্কার হবে, আর যখন আমি বিচার প্রবণ হয়ে মানবো সেটাই তখন দেখবো ও আচ্ছা এর পেছনে এই সায়েন্টিফিক রিজনটা আছে, ও এই করলে এইটি হয়, তখন আমি দেখবো যে এটা মানাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার দেখবো যে যে কাজে আমি যাচ্ছি সেই কাজে আমি অনেকটা পজিটিভ ভাইবস নিয়ে সেখানে আমি যেতে পারলাম এবং জগৎ জয় করলাম। অসাধারণ, অসাধারণ। আর একটা বিষয় প্রথম দিকে আলোচনা করছিলাম আর কি, যে দুঃখ দারিদ্র থাকে আর কি, একজন চায় একটা জায়গায় পৌঁছাতে, সেই জায়গাটা সে কিভাবে মানে সেই জায়গায় লক্ষ্যে পৌঁছাবে কী করে? দুঃখ দারিদ্র এগুলোর একটা বড় বাধার জায়গা অনেকের জীবনে, সেই জায়গাটা সে পেরোবে কী করে? তো অনেকদিন অপেক্ষা করতে হয় সেই জায়গায় পৌঁছানোর জন্য, বা সেই অপেক্ষাটাই বা সে কী করে করবে? হ্যাঁ, ওইটাই জীবনে ওই সফল হওয়ার আরেকটা দিক হচ্ছে ওই আমাকে ধৈর্য ধরতে হবে। কীরকম, এই কিছু বছর আগেই একজন ছাত্রী আমাকে একটা চিঠি লিখেছিল, অ্যাপ্লিকেশন করেছিল, সেটা আমি খুব সুন্দর করে রেখেছি, একদম প্রত্যন্ত গ্রামের পান্ডুয়ার একটি ভিতরের গ্রাম থেকে সেই মেয়েটি লিখছে, ছাত্রীটি লিখছে যে মহারাজ, আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আমার পিতা একজন রিক্সা চালক, আমার মা নেই, পরিবারে আমি এবং আমার 2 বোন, আমার পিতা যে আমি পরিবারের সবথেকে বড় মেয়ে, আমাকে প্রতিদিন ওই যা হয়, যিনি রিক্সা চালক তিনি রাত্রিরে ওই মদ্যপ অবস্থায় এসে আমাকে মারেন, কিন্তু আমি পড়াশোনা করতে চাই, আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিতে চায় কিন্তু আমি বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই। যদি এই অবধি শুধু লেখাটা থাকতো তাহলে আমি অত গুরুত্ব দিতাম না, কিন্তু তার নিচে একটা অদ্ভুত সুন্দর লেখা রয়েছে। সেই মেয়েটি ওই সময় কী করে লিখলো কে জানে, সামান্য 12 পাস করা একজন ছাত্রী, সে লিখছে মহারাজ, যদি আপনি আমাকে পড়ানোর সুযোগ করে দেন তাহলে এমন একটা দিন আসবে আমি নিজের পায়ে নিজে দাঁড়িয়ে এইরকম আমার মতো একজনকে আমি নিশ্চয়ই তাকে পড়ানোর জন্য সাহায্য করব। তখন তাকে আমি কলেজে বলে দিয়ে সেখানে কিছু দিন আগেই আমাকে কলেজের এইচওডি ফোন করে বলছেন যে মহারাজ, তুমি আমাকে সেই যে মেয়েটির পাঠিয়েছিলে সে এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন মাস্টার্স করছে। তাহলে এই যে দুঃখ বলুন, দারিদ্র বলুন, তার আর্থিক কষ্ট বলুন, হ্যাঁ, এই পরিস্থিতিটার দ্বারা আমি বোঝানোর চেষ্টা করলাম তার মধ্যে আর্থিক কষ্ট রয়েছে, তার মধ্যে সামাজিক কষ্ট রয়েছে, তার মধ্যে সাংসারিক কষ্ট রয়েছে, কিন্তু এই বাধাগুলোকে সে কোনোটাই বাধা বলে মনে করছে না। কেন? তার লক্ষ্যটা স্থির করা রয়েছে যে আমাকে বড় হতেই হবে, আমাকে লক্ষ্যে পৌঁছাতেই হবে। সেই জন্য এই ধৈর্য এইরূপ হওয়া উচিত যে আমি আমার লক্ষ্যে পৌঁছাবই। ধরে নেওয়া যাক, আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম, কিন্তু আমরা এরকম বহু দেখেছি যারা এভারেস্টের চূড়ায় উঠছে, তাদের জীবন যদি আমরা খুব ভালো করে অ্যানালিসিস করি দেখব তাদের ওই এভারেস্টের চূড়ায় পৌঁছাতে গেলে কত রকমের বাধা পেরোতে হচ্ছে। হয়তো এমন বাধা যে বাধা আমরা ধারণা করতে পারবো না, যার নাম হচ্ছে মৃত্যু। সেই মৃত্যুরূপ বাধাকেও তারা কিন্তু সাহসের সঙ্গে, ধৈর্যের সঙ্গে জয় করছে বলেই ওই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারছে, এবং আমরা তাদেরকে গলায় মালা পরাচ্ছি। আর একটা জায়গা বারবার আমরা তখন বলছিলাম, মানে আপনার কাছে জানতে চাইছিলাম যে এবার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি কি খারাপ পথ নিতে পারি? সেটা কি আদৌ মানে নেওয়া সম্ভব, নেওয়া যায় আর কি লক্ষ্যে পৌঁছানোর জন্য? মানে কুপথ নেওয়া অনেকেই তো নেয় আর কি, এবং পৌঁছেও যাওয়া অনেকে, সেই জায়গাটা কতটা ঠিক বা ভুল আর কি? এটা কি তাদের কোনোভাবে সেটা পরবর্তীকালে ফিরে আসতে পারে এর ফলাফল? আচ্ছা,
না, এটা তো ওই আমরা বারবার ইতিহাস যদি দেখি তাহলে তো দেখতেই পাবো যে আমাদের যত শিক্ষাগত যোগ্যতা যত বাড়বে, কনসেন্ট্রেশন পাওয়ারের কথা বললাম সেটা যত বাড়বে, তার দ্বারা আমাদের ভালো কাজও হবে, খারাপ কাজও হবে। আমরা যদি রাবণের চরিত্র দেখি রামায়ণে, তাহলে তারও সেলফ কনফিডেন্স প্রচুর ছিল এবং কনসেন্ট্রেশন পাওয়ারও ভীষণ ভালো ছিল। তার মানে ওই সেলফ কনফিডেন্স আর কনসেন্ট্রেশন পাওয়ার দিয়েই যে আমি কেবলমাত্র ভালো কাজই করবো এমনটা না, খারাপ কাজও হতে পারে। কিন্তু খারাপ কাজ করলে আমাকে যে তার শাস্তি পেতে হবে, এইটা তো যে কোনো ধর্মে যে কোনো জাতিতেই আমরা সেগুলো শুনে আসছি। যে যারা ধর্মীয় নেতা রয়েছে তাদের কাছ থেকে, শাস্ত্রের কাছ থেকে, কোনো ধর্মগ্রন্থের কাছ থেকে এটা আমরা জেনে আসছি। সেই জন্য আমাদের প্রথমেই সাবধান হওয়া উচিত যে খারাপ কাজ করলে আমাকে তার শাস্তি পেতে হবে। খুব সুন্দর করে স্বামী বিবেকানন্দ বলছেন, শুভে শুভ মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। আমরা এটা তো সবাই জানি যে আমরা ভালো কাজ করলে ভালো ফল পেতে হবে, খারাপ কাজ করলে খারাপ ফল পেতে হবে। সেই জন্য কখনোই আমার ওই সাকসেসফুল লাইফ লিড করবার জন্য অসৎ পথ আমরা বেছে নেব না। যদি বা অসৎ পথ বেছে নিই তাহলে বুঝতে হবে যে আমরা বেশি দিন সেটার দ্বারা ওই সম্মান জগৎ থেকে পাবো না। এই কিছু বছর আগেই আমি বলতে পারি একদম টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট, যে একজন ডাক্তারবাবু তিনি কিন্তু সফল হয়েছেন, জীবনে সফল হয়েছেন, কিন্তু তিনি অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গিয়ে পাশেই রয়েছে তার কিডনি, সেই কিডনি পেশেন্টের কাছ থেকে নিয়ে নিল। অ্যাপেন্ডিক্স অপারেশন করে পেতে হয়তো 5-6 হাজার টাকা, কিন্তু একটা কিডনি যদি তিনি নিয়ে নিতে পারেন সে অনেক বেশি লাভবান হবেন, অনেক বেশি অর্থের অধিকারী হবেন। কিন্তু দেখা গেল কিছুদিনের মধ্যেই তাকে ওই হাজতবাস করে বাকি জীবনটা কাটাতে হলো। সেই জন্য একটা সুন্দর আমরা ইংরেজিতে কথা বলি যে কেরিয়ার উইথ ক্যারেক্টার ইজ হিরো, কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ বিগ জিরো। সেই জন্য আমাদের এই সফলতার জীবন যাপন করতে গেলে যেটা দরকার, আর যে ঠিক সফল হবে, যে সৎ পথে সফল হবে, তার মধ্যে কেরিয়ারের পাশাপাশি তার ক্যারেক্টারটা তৈরি হবে। আর কেরিয়ারের পাশাপাশি যদি ক্যারেক্টারটা যদি সে তৈরি করতে না পারে, তাহলে সে অতি সহজেই সামনের বাধাটাকে অতিক্রম করে ফেলতে পারবে, কিন্তু তারপরে একটা সময়ের পরে সে এমন এক বাধার সম্মুখীন হবে, সেই বাধাকে অতিক্রম সে কোনো মতেই করতে পারবে না। শেষ যে প্রশ্নটি ছিল যে স্ট্র্যাটেজি তৈরি করা, যে বাধা আসছে তাহলে আমি নিজেকে ভাববো কীভাবে এবং স্ট্র্যাটেজি তৈরি করবো কীভাবে, এই জায়গাটা যদি একটু পরিষ্কার করে দেয়। ওই প্রথমেই আমাদের এটা মনে রাখতে হবে যে দুটো জিনিস, একটা হচ্ছে অহংকার, একটা হচ্ছে নির্ভরতা। যদি আমার অহংকার, দু রকমের ভাষা আছে, একটি হচ্ছে এই কাজটি কেবলমাত্র আমি একা পারবো, এইটা যদি হয় সেটা হচ্ছে অহংকারের ভাষা। আর যদি মনে হয় যে না এই কাজটা বাকিরাও পারে, তাহলে বাকিরা পারছে যখন আমিও পারবো, এটা হচ্ছে আত্মবিশ্বাসের ভাষা বা নির্ভরতার ভাষা। যখন আমরা ঈশ্বর নির্ভর হব তখন আমাদের সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যাবে, অনেক গুণ বেড়ে যাবে। এবং তখন আমার সামনে যত রকম বাধা আসুক না কেন, সেই বাধাগুলোকে আমার বাধা বলে মনেই হবে না। কারণ আমার মনে হবে যে আমার থেকেও একজন, আমার কোনো একটা সুপার পাওয়ার আমাকে সবসময় প্রোটেক্ট করছে। আমি ঈশ্বর নির্ভরতা বলতে আমি কোনো অলিক কল্পনা করতে বলছি না, কিন্তু আমি এটা বলতে চাইছি যে আমার থেকে আমার কোনো একটা, আমার মধ্যে থাকা পজিটিভ এনার্জি আর এই বিশ্বব্রহ্মাণ্ডে যে বায়ুমণ্ডলে থাকা পজিটিভ এনার্জি, সেই এনার্জি আমাকে সবসময়ের জন্য রক্ষা করছে। এটাই শুধু আমরা ভাবি। এবার পজিটিভ এনার্জির কিছু সিম্বল আছে, যেমন ছাত্রছাত্রীরা যদি মনে করে সে যে ধর্মের যে বর্ণেরই হোক না কেন, সে তার ধর্মীয় কারণে হতে পারে, সে তার পিতামাতার কাছ থেকে পেতে পারে, তার কোনো সু অভ্যাসের মধ্যে দিয়ে পেতে পারে, সেই কোনো না কোনো মাধ্যম থেকে মনে করতে হবে যে আমাকে তার বাইরের পজিটিভ এনার্জি আমার ভেতরের পজিটিভ এনার্জিটাকে সবসময়ের জন্য রক্ষা করছে। এই যদি আমাদের এই ভাবনাটা সম্পূর্ণভাবে বলবতী থাকে, তাহলে কোনো বাধাই বাধা না। কারণ আমি তো মনে করেইছি, আমি সবসময় চিন্তা করছি যে যত রকমই বাধা আসুক না কেন, আমার কাছে কোনো বাধাই বাধা নয়।
সেই জন্য অপূর্ব সুন্দর সেই কবি গানে লিখছেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি করিতে পারি জয়। দুঃখ তাপে ব্যথিত চিতে, নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। এইটি আমাদের বারবার করে মনে রাখতে হবে যে ভগবান তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। এই প্রার্থনা কখনো একজন যার মধ্যে আত্মবিশ্বাস জন্মেছে সে করবে না, কারণ ভগবান বিপদ দিয়েছে, বাধা দিয়েছে, দিক, আমি সেইটিকে যেন ভয় না পাই। এই ভয় না পেয়ে যদি আমরা এগোতে শুরু করি তাহলে আমরা জয়লাভ করব। আমার খুব মনে পড়ছে বিবেকানন্দ একটি জায়গায় খুব সুন্দর করে বলছেন, বিবেকানন্দ যখন বেনারসে গেছিলেন তখন একদল বানর বিবেকানন্দকে তাড়া করেছিল, আর বিবেকানন্দ প্রথমে সেই বানরগুলোর তাড়া খেয়ে ভয়ে দৌড়াতে শুরু করলো। একজন মহাত্মাজি বিবেকানন্দকে বলছেন যে স্বামীজি রুখে দাঁড়াও। যেই স্বামীজি রুখে দাঁড়ালেন বাঁদরগুলোর দিকে পিছন ফিরে, তখন বাঁদরগুলো ভয় পেয়ে চলে গেল। স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতায় গিয়ে তার জীবনের এই ঘটনাটি বলে বলছেন যে যত রকমের বাধা আমার সম্মুখীন হয়েছে, আমি এরপর থেকে আর কোনো বাধাকে এই বাধা বলে ভয় পাইনি, আমি বরং বাধাগুলোকে ফেস করেছি, বাধাগুলোর সম্মুখে রুখে দাঁড়িয়েছি। তখন দেখলাম বাধাগুলো আমাকে ভয় পেয়ে পরিত্রাণ করেছে, পালিয়ে গেছে। খুব সুন্দর আলোচনা হলো, অসম্ভব ভালো আলোচনা হয়েছে, আমরা অনেক কিছু জানতে পারলাম। মহারাজ এই লেখার পরে সম্ভবত বাধা নিয়ে মানুষ অন্যভাবেই ভাবতে শুরু করবেন, আমিও তাই। খুব করে মানুষ অন্তত পজিটিভলি ভাবুক, এটাই আমি বারবার করে চাইছি যে জীবনে বাধা আসবেই, বাধা ছাড়া কোনো দিন, ওই প্রথম যেটা দিয়ে শুরু করলাম, ওই মসৃণ রাস্তায় কেউ কোনো দিন ভালো ড্রাইভার হতে পারে না। আর রামধনু দেখতে ভালোবাসি, সে রামধনু কখনো কেন আমরা এখন সুন্দর করে অঞ্জলি জুয়েলার্সের বা কোনো বিখ্যাত জুয়েলার্সের দোকানের বাইরে থেকে সুন্দর 80 ক্যারেট যুক্ত গোল্ড আমরা কিনতে চাই, কিন্তু সেটাও দেখতে হবে না যে একটা ওই সোনা ডিজাইন হতে তাকে কত যন্ত্রণা, কত বাধার সম্মুখীন হয়ে, আমাদের বলা হয় শাস্ত্রে আছে যে যদি একটা ভালো সোনা বা খাঁটি সোনা পেতে হয় তাহলে তাকে 4টে বাধা পেরিয়ে আসতে হয়। যথা কনক পরীক্ষাতে চতুর্বিধ ভবতি, নির্ঘর্ষণা ছেদনা তাপ তাড়নাই, তথা মানুষ পরীক্ষাতে চতুর্বিধ ভবতি, শ্রুতেনা শীলেনা গুণেনা কর্মণা। যে আমাদের যদি ভালো মানুষ হতে হয় তাহলে 4টে বাধার মধ্যে দিয়ে পেরিয়ে আসতে হয়, যদি খাঁটি সোনা কিনতে হয় তাহলে 4টে বাধার মধ্যে দিয়ে পেরিয়ে আসতে হয়। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখা খুব করে প্রয়োজন যে আমরা বাধা যত পাবো তত আমরা সফলতার দিকে এগোবো, আমাদের সম্পূর্ণ মানব জীবনটিকে সার্থক করতে পারবো।